হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে বিদেশে বঙ্কনার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে শুক্রবার সন্ধেবেলা, এখন মোটামুটি ওই 6টা মতো বাজে। আমি অফিস শেষ করে বেরিয়ে পড়েছি একটা কারণে। কী কারণ সেটা আপনাদের কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। আর যাওয়ার পথে কি চোখে পড়লো দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এরোপ্লেন বা হেলিকপ্টারের মতো ছোট্ট যন্ত্রটি, এটি কিন্তু তার কোনোটিই নয়, এটি হলো ড্রোন। আর এইটি কিন্তু কোনো ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য ইউজ হচ্ছে না, এইটা ইউজ হচ্ছে এখানে ফুড ডেলিভারির জন্য। হ্যাঁ, দারুণ না ব্যাপারটা? তো এই ড্রোন ডেলিভারি সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। কিছুদিন আগে হঠাৎ করে দেখি আমার বাড়ির ওপর থেকে এরকম একটা হেলিকপ্টারের মতো বড় সড়ো একটা কোনো মেশিন, তবে হেলিকপ্টারের মতো আবার অত বড়ও না, উড়ে যাচ্ছে। তখন আমি ব্যাপারটা বুঝতে পারি যেটা ড্রোন, কিন্তু সেটা যে ফুড ডেলিভারির জন্য ইউজ হচ্ছে সেইটা আমি গুণাক্ষরেও বুঝতে পারিনি। তো আমি ভাবছিলাম হয়তো এখানকার গভর্নমেন্ট কোনো রকম সার্ভেলেন্সের জন্য সবসময় কোনো রকম ফটো বা ভিডিও শ্যুট করছে এই ড্রোনের মারফত। তারপরে কিছুদিন পরেও হঠাৎ করে দেখি যে ইন্টারনেটে এসছে যে এই ব্ল্যাঞ্চেস্টাউন এরিয়াতে নতুন ফুড ডেলিভারি শুরু হয়েছে ড্রোন মারফত। ব্যাপারটা তো শুনে আমি ভীষণ আশ্চর্য হই। তারপরে আর একটু রিসার্চ করে জানতে পারি মান্না ডেলিভারি বলে এখানে একটা অ্যাপ ওপেন করা হয়েছে, যেখান থেকে তারা এরকম ড্রোন দিয়ে ফুড ডেলিভারি শুরু করেছে। এটা কোনো দোকান স্পেসিফিক নয়, এখানে আশেপাশের এরিয়াতে যত খাবারের দোকান আছে ধীরে ধীরে তারা তাদের সাথে হয়তো টাই আপ করছে সেই কোম্পানিটি, এবং সেখান থেকে খাবার নিয়ে ড্রোন ডেলিভারি করছে। তো আমিও অ্যাপটা ডাউনলোড করে দেখি অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপের মতনই একইভাবে এখানে ফুড ডেলিভারি করা হয়। তবে এই অ্যাপটা নতুন তো, সেই জন্য বেশি রেস্টুরেন্ট এখনও অ্যাড হয়নি। আর একটা জিনিস দেখলাম যে আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি তাদের জন্য ডেলিভারি অপশানটা এখনও শুরু হয়নি। আসলে অ্যাপার্টমেন্টগুলো একই এরিয়ার মধ্যে কত নাম্বার ফ্ল্যাট, কত নাম্বার ফ্লোর, সেখানে ডেলিভারি দিতে হবে, সেটা তো মেশিনকে এত সহজে বোঝানো সম্ভব না, তাই না? তবে নিশ্চয়ই সেই মেশিনকে ট্রেনিং দিয়ে দেবে, সেটাও তারা খুব শিগগির বুঝতে শুরু করবে। এগুলো দেখি আর ভাবি দুনিয়াটা কত এগিয়ে চলেছে, তাই না? তো কথা বলতে বলতে চলে এসেছি শপিং সেন্টারটার অন্য একটা সাইডে। এই দিকটা আগে আপনাদেরকে নিয়ে আসিনি। দেখুন, মেন এরিয়ায় ঢোকার আগে এখানে কি সুন্দর লিস্ট করে দিয়েছে কোন কোন দোকান এই এরিয়াটায় আছে। আসলে অনেকটা বড় এরিয়া ধরে শপিং সেন্টার, তো মানুষ তো কনফিউজড হয়ে যাবে। আর এই এরিয়াতে যদি আপনারা একটা দোকান খুঁজতে যান আর এরকম লিস্ট না দিয়ে রাখে, তবে সেই তো 2 ঘন্টা 3 ঘন্টা শুধু সেই দোকান খুঁজতেই চলে যাবে। তো চলে এসেছি এখন দোকানের কাছাকাছি। ওই যে টিকে ম্যাক্স দেখছেন, ওই দোকানটাতেই এখন আমি যাব। তো কিছুদিন আগে আমি ঘর গোছাতে গোছাতে আমার ঘর থেকে প্রচুর এক্সট্রা জিনিস বেরিয়েছে, যেগুলোর হয়তো বেশিরভাগই প্রায় নতুনের মতো, কিন্তু আমি হয়তো সেগুলো আর পরবো না বা সেগুলো আর ইউজ করব না। তখন মনে হচ্ছিল এখানে তো চেনাশোনা কেউ নেই, যদি এগুলো দিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো। ফেলে দিতে আসলে বড্ড গায়ে লাগে, একদম নতুনের মতো জিনিস হয়ে আছে। তো তখন আমি এক বন্ধু মারফত জানতে পারি যে এখানে নাকি এরকম দোকানে দোকানে কিছু কিছু ডোনেশন বক্স থাকে। আমরা যদি কিছু নিজেদের জামা কাপড় না পরি, সেগুলো এখানে এসে আমরা ডোনেট করতে পারি, তারা আবার সেগুলো দুস্থ দরিদ্র এখানকার যারা হোমলেস আছে তাদেরকে দিয়ে দেয়। তো সেটা জানতে পেরেই আজ আমি টিকে ম্যাক্সে এলাম। দেখলাম যে হ্যাঁ, এইখানটাতে এরকমভাবে সবাই যারা যারা নিজেদের জামা কাপড়, ব্যাগপত্র, যা কিছু জিনিস আছে যা তারা ইউজ করবে না, তো সেগুলো তারা ডোনেশন হিসেবে দিতে পারে। তো হয়ে গেছে এখন আমার দেওয়া। আর একটা টুল কিট আমার কেনার ছিল, তাই তার পাশের দোকানটা উডিজ, সেখানে এসেছি আমি এই টুল কিটটা কিনতে। তাই চলুন একটু ঘুরতে ঘুরতে আপনাদেরকেও দেখিয়ে দিই এক ঝলক সেই দোকানটা। এখানে যত দোকানই আছে সব দোকানেই সব কিছু এরকমভাবে ডিসপ্লেতেই থাকে। তো যা আপনাদের প্রয়োজন সেটা এখানে থেকে নেবেন, আর সেটা গিয়ে ওই বিলিং কাউন্টারে গিয়ে বিল করাবেন। আবার অনেক সময় অনেক দোকানে সেলফ চেক ইনও থাকে, সেগুলো সেলফ চেক ইনও করতে হবে। এইখানে ওই দোকানদারের সামনে গিয়ে আমরা চাইছি তারা এসে দোকানের থেকে জিনিস দিচ্ছে এবং বিল করে দিচ্ছে, সেরকম কোনো দোকান এখনও অবধি আমার চোখে পড়েনি। হয়ে গেছে আমার কেনা, তো এখন আমি ফিরে চলেছি আমার বাড়িতে। ও, আর ফুড ডেলিভারির কথা তো এই শেষ করাই হলো না। তো চলুন যেতে যেতে সেই গল্পই করি। মান্না ডেলিভারি থেকে তো এই ড্রোন ফুড ডেলিভারি হয়, সেটা তো আপনাদেরকে বললামই। তবে এখানে ওই আমাদের ওখানকার জোম্যাটো সুইগির মতো বিভিন্ন অ্যাপ আছে।
তো মেন যে তিনটে আমি অ্যাপ দেখেছি সেটা হলো জাস্ট ইট, ডেলিভারু আর উবার ইটস। এই তিনটে অ্যাপ থেকে আপনি অনলাইনে ফুড অর্ডার করতে পারেন। তো সেখানে তো তারা নিজেদের ডিস্টেন্স অনুযায়ী দোকান থেকে বাড়ির আপনাদেরকে ডেলিভারি চার্জ ধার্য করে, মূলত 3 to 5 ইউরোই হয়। ও আর হ্যাঁ, ওই মান্না ডেলিভারির যে ডেলিভারি চার্জ সেটাও আমি দেখেছি 5 ইউরো মতো, ধরুন আমাদের দেশের মোটামুটি 450 টাকা। সত্যি বলতে আমার খুব গায়ে লাগে, তো আমি অনলাইন ফুড ডেলিভারি খুব একটা করিনি আজ অবধি। তবে যখনই মনে হয় যে বাইরে থেকে একটু কিছু খাবো, তো আমার মনে হয় যে আমি বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। সেখানে আমার বাস ভাড়া যদি 2 ইউরো লাগে সেটাও আমার কাছে লাভ। চলুন আর একটা জিনিস আপনাদেরকে দেখায়। এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে সেফটি সিকিউরিটি বজায় রাখার জন্য এই গেট যেগুলো হয় সেগুলো কিন্তু যে কেউ কোনোভাবে খুলতে পারে না। আপনার কাছে তো চাবি থাকবেই, তবে কোনো বহিরাগত যদি আসতে চায় এই ডায়াল নাম্বার থেকে তাদেরকে আপনার অ্যাপার্টমেন্টে কল করতে হবে। সেই কলটা আপনার ইন্টারকমে যখন যাবে, আপনি সেটা রিসিভ করে যদি মনে করেন যে হ্যাঁ তার জন্য দরজা খুলে দেওয়া উচিত, তাহলে সেখানে একটা বাটন থাকে, সেই বাটনটা প্রেস করলে এই গেটটা অটোমেটিক্যালি খুলে যাবে এবং সেই বহিরাগত আপনার অ্যাপার্টমেন্টে এন্টার করতে পারবে। তো চলুন, বাড়ি তো এসে পড়েছি। ঘরে একটু বাঁধাকপি ছিল, সেটাকে সরু সরু করে কেটে তার সাথে এরকম সরু সরু করে পেঁয়াজ কেটে তার একটু পকোড়া বানাবো, সাথে ডাল আর মাছ ভাজা, ভাত দিয়ে গরম গরম এগুলো খাবো। আমার আগের ভিডিওগুলো যে আপনাদের এত ভালো লেগেছে আর আপনাদের ইনফরমেশনগুলো যে এত কাজে এসেছে, সেটা দেখে আর শুনে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। চেষ্টা করব ভবিষ্যতেও যেন আমি এরকম ভালো ভালো কন্টেন্টই আপনাদেরকে দিতে পারি। তো আমাদের অ্যাপার্টমেন্টের গেটটার ব্যবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে আলাদা করে কোনো সিকিউরিটি গার্ড বা গেট কিপার এখানে কিন্তু নেই। কেন নেই তার কিন্তু মূলত দুটো কারণ রয়েছে। তো আয়ারল্যান্ডে এই সমস্ত ব্যবস্থাগুলোই মূলত আয়ারল্যান্ড দেশের লেবার রুলগুলোকে মাথায় রেখেই বানানো হয়েছে। আর সেই রুল অনুযায়ী প্রত্যেক বছর গভর্নমেন্ট থেকে এখানকার খরচাপাতির হিসাবে একটা মিনিমাম পে ধার্য করে দেওয়া হয়। মানে আপনি আওয়ারলি কত টাকা পেতে পারেন সেইটার একটা মিনিমাম অ্যামাউন্ট। আপনি যে পেশার সাথে যুক্ত হন না কেন, যে কোনো সংস্থার সাথে যুক্ত হন না কেন, আপনাকে সেই মিনিমাম টাকাটা প্রত্যেক ঘন্টায় সেই মানুষটিকে কিন্তু দিতেই হবে। আর সেইটি বর্তমান বছরে চলছে 11.5 ইউরো। মানে আপনি যে পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, মিনিমাম আপনাকে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক দিন 11.5 ইউরো করে দিতেই হবে। মানে ধরুন ওই 1000 টাকার কাছাকাছি প্রতি ঘন্টা। আর এখানের দ্বিতীয় রুল হলো যে প্রত্যেক দিন যে কোনো এমপ্লয়ি 8 ঘন্টাই কাজ করবে, তার বেশি তারা কাজ করতে কোনোভাবেই বাধ্য নয়। যদি তাদেরকে বাধ্য করা হয় তাহলে তারা কিন্তু তার এগেনস্টে কমপ্লেন রেজ করতে পারে, বা যদি নিজের ইচ্ছায় তারা চায় সেটা করতে পারে। আর সেক্ষেত্রেও যখনই তারা এক্সট্রা আওয়ার্স কাজ করে বা ছুটির দিনগুলোতে কাজ করে, সেই সব দিনগুলোতে তাদেরকে এক্সট্রা পে করা হয়। আবার ছুটির দিনগুলোই যদি যেরকম ব্যাংক হলিডে যখন থাকে সেই সব দিনে যদি কেউ কাজ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের পেটা পার আওয়ারে যেটা থাকে সেটা ডাবল হয়ে যায়। মানে ধরুন কেউ যদি 11.5 ইউরো পার আওয়ারে পায়, সেদিনের জন্য কিন্তু তারা 23 ইউরো করে পাবে। আর আপনি যা কাজই করুন না কেন সপ্তাহে 5 দিনই করতে হয়, 2 দিন আপনি ছুটি পাবেন, সে আপনি যেই রকম কাজই করুন না কেন। যদি চান এক্সট্রা দিন করতে সেটা আপনার চয়েস, এবং সেক্ষেত্রে যদি কখনো কোনো সংস্থার সেটা দরকার পড়ে আপনাদেরকে সেটার ক্ষেত্রে বেশি টাকা পে করা হবে। তাহলে হিসাব কি দাঁড়ালো? পার ডে 92 ইউরো, মানে ভারতীয় টাকায় 8,280 টাকা মতো। পার উইক 460 ইউরো, মানে ভারতীয় টাকার প্রায় 41,000 টাকা মতো। আর পার মান্থ 20 ডেজ 1840 ইউরো, মানে ভারতীয় টাকার প্রায় 1,65,000 টাকা। আপনি যে পেশার সাথে যুক্ত থাকুন না কেন, মিনিমাম এই দেশের লেবার রুল অনুযায়ী আপনাকে এই টাকাটা সেই কোম্পানিকে পে করতেই হবে। কাজের পার্থক্য অনুযায়ী স্যালারি ডিফারেন্স তো থাকেই, তবে এইটা আমি যেটা বললাম হিসাবটা কিন্তু মিনিমাম পে, মানে এই দেশে যে যাই কাজ করুক না কেন মিনিমাম তাদের স্যালারি এটা হবেই। তাহলে বুঝতেই পারছেন এখানে অ্যাপার্টমেন্টে কোনো গেটকিপার বা সিকিউরিটি গার্ড যদি রাখা হয় সেক্ষেত্রে তাকে তো এই টাকাটা দিতেই হবে, যেটা অনেকটাই খরচা সাপেক্ষ। সেক্ষেত্রে ফ্ল্যাটের মেনটেনেন্স চার্জও অনেকটা বেড়ে যায়। তাই এই রকম অটোমেটেড গেটগুলো এখানে ইনস্টল করা হয়। এটাও অনেকটা খরচা সাপেক্ষ, তবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার এটা হয়ে গেলে আর সেরকম কোনো চিন্তা থাকে না।
তো কথা বলতে বলতে বিউলির ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নেব। আর এই কড়াইটা দেখুন, এটা আমি টিকে ম্যাক্স থেকে নতুন কিনে আনলাম। আসল দাম ওই 30 ইউরো মতো ছিল, তবে ভালো ডিলে আমি 13 ইউরোতে এখন এটা পেলাম। আগের কড়াইটার যা অবস্থা হয়েছিল, তাই জন্যই আর কি। অনেক দিন ধরেই খুঁজছিলাম এরকম কড়াই, তবে চোখে কিছুতেই পড়ছিল না। যা দেখছিলাম সবই ওই ফ্রাইং প্যান গোছের, হ্যান্ডেল দেওয়া যেগুলো হয় সরু সরু কাঁধ, সেরকম। তো তাহলে তো বুঝতেই পারলেন যে এখানে লেবার রুল কতটা স্ট্রিক্ট আর কতটা সব রকম মানুষের কথা ভেবে রাখা হয়। এই কারণেই বলে যে পাশ্চাত্যের দেশগুলোতে কোনো রকম গরিব বড়লোকের ভেদাভেদি থাকে না। আসলে যে পেশার সাথেই মানুষ যুক্ত থাকুক না কেন, এই মিনিমাম পেটা থাকার কারণে কাউকেই অনেক কম স্যালারি দেওয়া বা কাউকে অনেক বেশি স্যালারি দেওয়া এই রকম প্রথা এই দেশগুলোতে নেই। আর এই কারণেই আপনি যদি কোনো রকম ইলেকট্রিশিয়ান বাড়িতে ডাকেন বা প্লাম্বার ডাকেন বা কোনো রকম ঘর পরিষ্কার করা বা রান্না করার লোক ডাকেন, তাহলে তারা সবাই আওয়ারলি বেসিসে একটা টাকা নেয়, আর সেটা অনেকটা ব্যয়বহুল হয়। সেই কারণেই আমরা বাইরে যারা থাকি এই কাজগুলো করার জন্য আমরা আলাদা করে লোক রাখতে পারি না। নিজেরাই যতটা পারি সবাই চেষ্টা করি নিজেদের কাজগুলো করে নেওয়ার। ডালটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি একটু হাফ চামচ মতো ঘি দিয়ে দেব ডালের মধ্যে, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই এটা ডান। আর এখনও দিই আমি আপনাদেরকে যে মিনিমাম পে বা মিনিমাম স্যালারির কথা বললাম, সেই সমস্ত হিসাবটাই কিন্তু একটা ফুল টাইম কাজের জন্য, মানে সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে টোটাল 40 ঘন্টা কাজের জন্য। তবে এইসব দেশে পার্ট টাইম ওয়ার্কেরও অনেক চল আছে। পার্ট টাইম ওয়ার্কে আপনারা সপ্তাহে 40 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাজ করতে পারেন। আর এ তো আপনাদেরকে আগের একটি ব্লগে আমি বলেইছি যে এখানকার বাচ্চারা 18 বছর হয়ে গেলেই তারা নিজেদের খরচাটা নিজেরা চালানো শুরু করে, আর সেই ক্ষেত্রে তারা স্কুল কলেজের পাশাপাশি এরকম পার্ট টাইম জব করা শুরু করে, যাতে নিজেদের থাকা খাওয়ার খরচাটা নিজেরা চালিয়ে নিতে পারে। আবার বাইরের দেশগুলো থেকে যারা এখানে স্টুডেন্ট হিসেবে মাস্টার ডিগ্রি করতে বা আরও হায়ার স্টাডিজ করতে আসে, তারাও এরকম পার্ট টাইমে যোগ দেয়। বাইরে থেকে এই সব দেশে পড়তে এলে সেটা তো অনেকটাই ব্যয়বহুল হয়। কলেজ ফিসগুলো আপনাকে ব্যাংক থেকে লোন নিয়েই শোধ করতে হবে। তবে এখানে থাকা খাওয়ার খরচা বা টুকটাক স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য বা ঘোরাফেরার জন্য যে টাকাটুকু লাগে, সেই টাকাটা যদি এরকম পার্ট টাইম করে আর্ন করা যায়, সেটা তো ভালোই হয়, তাই না? এই সুবিধাটা এখানে রয়েছে। গল্প করতে করতে আমার রান্না তো শেষ। চলুন এবার তাহলে আমি খেতে বসি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা।